পথিমধ্যে দেখা হয় আখির সাথে। সে সবে ঘুম থেকে উঠে রুমের দরজা খুলেছে। সাদ তাকে দেখতেই থমকে দাঁড়ায়। আখিও ঘুমু ঘুমু চোখে তাকিয়ে থাকে তার দিকে। সাদের দৃষ্টি শান্ত, সেই শান্ত দৃষ্টির আড়ালে কি আছে কেউ জানে না। আখি সেই দৃষ্টির পানে চেয়ে ভাবে, লোকটা এত শান্ত কেন? এটা ঝড়ের আগে পূর্বাভাস নয় তো? দেরি করে ঘুম থেকে ওঠা ব্যাড হ্যাবিট। আর পায়ে পা দিয়ে ঝগড়া করাটাও ব্যাড হ্যাবিট। আমি পায়ে পা দিয়ে ঝগড়া করি? সেটা আপনি নিজেই ভেবে দেখুন, কে ঝগড়া করে। তোমার সাহস দেখে আমি অবাক। যাই হোক, এভাবে শাকচুনের মতো দাঁড়িয়ে না থেকে রেডি হয়ে নাও। স্বামী তোমাদের দিয়ে আসবে। আর অভিজ্ঞতাদেরও রেডি হতে বলো, ওরাও যাবে। বলেই সে চলে যেতে নেয়, কিন্তু পেছন থেকে আখির ঘুম ঝরানো কণ্ঠস্বর শুনতে পায়। আপনি যাবেন না? সাত পেছনে না ঘুরেই উত্তর দেয়, আমি গেলে কারো হয়তো ভালো লাগবে না। আপনি কি কথাটা আমাকে বললেন? সাদ এবার পেছনে ফেরে, কিছুটা এগিয়ে এসে আখির সামনাসামনি দাঁড়ায়। কণ্ঠে একটু গম্ভীর ভাব নিয়ে বলে, তোমার যদি মনে হয় কথাটা তোমাকে বলেছি তাহলে সেটাই। তুমি তো আবার মাথা মোটা, যেটা বোঝার সেটা বোঝো না, অথচ যেটা না বোঝার সেটা বেশি বেশি বোঝো। আপনি কিন্তু আবার আমায় অপমান করছেন। কি পান এভাবে কথা বলে? শান্তি পান কি? যদি বলি পাই? হ্যাঁ, কাউকে অপমান করে কেউ শান্তি পেতে পারে, এটা আমার অজানা ছিল। তুমি অনেক কিছুই জানো না মেয়ে। সাবধানে থেকো। এই অজানার ভিড়ে মনের বিরুদ্ধে অনেক কিছুই হতে পারে, অনেক ঝড় আসতে পারে। সামলে থেকো। বলেই সাদ চলে যায়। আজকে আমি শিওর এই লোকের মাথায় নিশ্চিত কোনো সমস্যা আছে, নইলে হেয়ালিমূলক কথা বলে আমাকেই পাগল বানাতে চাইছে। কিন্তু আমি আপনার এইসব কথায় আমলই নেব না। কি ভাবছেন আপনি এইসব বলে যাবেন আর আমি আপনার কথার রহস্যভেদ করতে বসবো? সেটা কখনোই হবে না মিস্টার সাদ আল আয়ান চৌধুরী। আপনার কথাকে আমি পাত্তাই দেব না। কিন্তু সত্যি কি তাই? আমি ভাববো না করেও তো আপনাকে নিয়েই ভেবে যাই। সারাদিন আপনার ওই মুখটা ভেসে ওঠে আমার চোখের সামনে। এমনটা কেন হয় মিস্টার চৌধুরী? আপনি আমার শত্রু বলে, নাকি আপনার ভালো মানুষই দেখে সেদিন ক্রাশ খেয়েছিলাম বলে? কোনটা মিস্টার চৌধুরী, কোনটা? বন্ধ চোখ ভেসে ওঠে সেখানে মেয়েলি মুখশ্রী, তার হাসি, তার ভয় ভয় চোখ মুখ, সব কিছু যেন তাকে টেনে তার কাছে নিয়ে যায়, বাধ্য করে অবাধ্য হতে। সাত চোখ খোলে, বসে পড়ে বেডের ওপর, টেনে ধরে মাথার চুল। মেয়ে, আমাকে খুব চালাচ্ছ তুমি। ঠিক করছো না মেয়ে। আমাকে জ্বালিও না। তোমাকে এই আগুনেই আমি ঝলসে দেব। দূরে থাকো আমার থেকে, জাস্ট দূরে থাকো। বলে এসে ফ্রেশ হতে যায়, রেডি হয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। এই পাগল মেয়ের আশেপাশে সে মোটেও থাকবে না। আখি সহ বাড়ির ছোটরা সবাই খেতে বসে যায়। তারা একেবারে পরিপাটি হয়ে খেতে বসেছে। খাওয়া দাওয়া শেষ হলেই রওনা দেবে খানভিলার উদ্দেশ্যে। জান্নাতুল বেগম সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন আর সময় সময় সাতকে বকে যাচ্ছেন। আখি গালে খাবার পুড়তে পুড়তে বলে, ঠিক বলেছ ফুপি, তোমার ছেলে নিজের ভুল দেখতেই পায় না, সবসময় মেজাজ করে অপর মানুষটাকেই দমিয়ে রাখতে চায়। আখির কথায় জান্নাতুল বেগম তার দিকে ফেরে। উনি আমার সাথে ভালো করে কবে কথা বলেন? একটু কথা বললেই তো রাগ দেখান আর মেজাজ দেখান, আর সুযোগ পেলেই ঝগড়া করেন। ছেলেদের আমি কখনো এমনভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করতে দেখিনি। আর তাছাড়া সোজা কথা তো সোজাভাবে বলেই না, আবার আমাকে মাথা মোটা আখ্যায়িত করেন। আখির কথায় অভিক আর অভিকা দুজনেই ফিক করে হেসে দেয়। আখি গরম চোখে তাকায় অভিকের দিকে। অভিক ভয় পেয়েছে, এমন একটা মুখ বানায়। এই অভিক, তুমি তোমার ভাইয়ার সাপোর্টে কথা বলছো? আমাকে মাথা মোটা বলতে চাইছো তুমি? আখি বিজ্ঞের ন্যায় মাথা নাড়ায়। আমি ওনার ক্ষতি করেছিলাম কিনা তাই তো পদে পদে তার শোধ নেন। আখি মনে মনে বলে, আমি সেটাও জানি ফুপি, সে আমাকে বাঁচিয়েছে, আমার সম্মান আমাকে ফিরিয়ে দিয়েছে, এজন্য আমি অনেক ঋণী তার কাছে। আচ্ছা ফুপি, আমাকে একটা সলিউশন দাও তো। কেউ যদি কারো কাছে ঋণী হয় আর সেই ঋণ পূরণ করতে চায়, তাহলে কিভাবে করবে? আখি কিছুক্ষণ চুপ থাকে, কিছু একটা ভেবে বলে, ধরো আমি খুব বিপদে পড়েছি আর সেই বিপদ থেকে কেউ আমায় বাঁচিয়েছে, মানে আমাকে কেউ হেল্প করেছে, তাহলে সেই ঋণ কিভাবে শোধ করব? এমন ব্যবহার হলে বলবো সেটা শোধ করার নয়, কারণ কিছু জিনিসের শোধ হয় না, বরং সেই ভালো মানুষটার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইতে হয় যাতে সে ভালো থাকে। সৃষ্টিকর্তা তাকে সমস্ত বিপদের হাত থেকেই রক্ষা করে, তাকে হেফাজত করে, তাকে সুস্থ রাখে। কিন্তু তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? না, এমনি। আসলে চলতি পথে তো কত মানুষ আমাদের সাহায্য করে, আমরা তো তাদের কিছুই করতে পারি না তাদের জন্য, তাই জিজ্ঞেস করলাম। বুঝলাম, এবার নে খাওয়াটা শেষ কর। ওদিকে তোর আব্বু বাড়ি ফেরার তাড়া দিচ্ছেন।
এমন একটা ভাব করছেন যেন ওনার 2 মেয়েকে নিয়ে আমি বন্দি করে কষ্ট দিচ্ছি। তুমি ওনার কলিজা ছিনিয়ে এনেছো ফুপি, ব্যথা তো হবেই। হয়েছে হয়েছে। বলে জান্নাতুল বেগম হাসতে হাসতে রান্নাঘরে চলে যান। ওদের খাওয়ার মাঝেই পরিপাটি হয়ে নিচে নামে সামির ও সাজি। ফুপি, সাজির ডাকে জান্নাতুল বেগম রান্নাঘর থেকে বাইরে আসেন। আমি তাহলে আসি ফুপি। জান্নাতুল বেগম সাজির কপালে ভালোবাসার পরও সেঁকে দেন। খুব তাড়াতাড়ি এই বাড়িতে চলে আয়। এখন তোকে ছাড়া এই বাড়িটা সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগবে। একদিনেই বাড়িটা কেমন পরিপূর্ণ লাগছিল, এখন সে আবার আগের মতো হয়ে যাবে। আমি তাহলে আসি ফুপি। সত্যি? তাহলে আজই আসবে? তোমার আব্বুকে বলেছি আজই নিয়ে আসবো তোমাকে। তুমি এখন থেকে এখানেই থাকবে। উপস, সামির, তুইও না? মেয়েটা বলেছে আর তুই লাফাচ্ছিস। মনে নেই ভাইজান কি বলেছেন? আমিও নাকি? ওই তো বললো আসবে। ও বললে তুই বেশি বুঝছিস। আম্মু তুমি অন্তত আমার কষ্টটা বোঝো। তোর কষ্ট বুঝতে গেলে আমার আর কোনো কাজই হবে না। ওনাদের কথার মাঝে আখিদেরও খাওয়া শেষ হয়। তারা সবাই বেরিয়ে পড়ে খানভিলার উদ্দেশ্যে। ফয়জাল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আখির জন্য। যাওয়ার সময় অত্যন্ত মেয়েটাকে একবার দেখবে সে আশায়, কিন্তু সময় পেরিয়ে যায়। ওদিকে আখিদের ফেরার কোনো নাম নেই। তার ওপর ফয়জালকে এখনই ফিরতে হবে হসপিটাল, একটা ওটি আছে, সেখানে থাকতে হবে। ফয়জালের মনটা খারাপ হয়ে যায়। এমনিতেও আগের দিন আখির ছবিটা হারিয়ে ফেলায় সে সারা রাত ঘুমোতে পারেনি। ওটা ছিল তার ভালোবাসার প্রথম স্মৃতি, আর প্রথম স্মৃতি ভুলে কি কেউ ভালো থাকতে পারে? পারে না। তাই তো সেও ভালো নেই। তবুও সকাল সকাল প্রেয়সীর মুখটা দেখে কষ্ট কিছুটা লাঘব করতে চেয়েছিল, কিন্তু সেটা হয়তো আর হওয়ার নয়। সে দীর্ঘশ্বাস ফেলে, এক বুক হতাশা আর কষ্ট নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফয়জাল বেরিয়ে যেতেই স্বামী সবাইকে নিয়ে খানবিলায় পৌঁছায়। রুবাইয়া বেগম আর ওনার ভাবিরা সবার সাথে কুশল বিনিময় করে। স্বামীর সহ বাকিদের বসতে বলে রুবাইয়া বেগম সাজির কাছে আসেন, বড় মেয়েকে জড়িয়ে ধরেন, চুমু এঁকে দেন ওর গালে কপালে। একটা রাত তোকে দেখিনি, তাতে মনে হচ্ছে কত জনম তোকে দেখিনি। আম্মু, একটা রাত কিন্তু আমিও বাড়িতে ছিলাম না। তুমি কিন্তু আমাকে এমন করে জড়িয়ে ধরে চুমু খাওনি। আগে তুই বিয়ে কর, ফুপি থেকেও এমন করে চুমু খাবে। আসিফের কথায় সবাই হেসে ওঠে। ওদিকে রাদিয়া তো শুধু অভিককেই দেখে যাচ্ছে, যেন গিলেই খেয়ে নেবে। অভিকের সাথে তার কয়েকবার চোখাচোখি হয়েছে। অভিক বারবার মুখ ঘুরিয়ে নিয়েছে। তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। আজ পর্যন্ত অনেক মেয়েই তার আশেপাশে ঘুরলেও এভাবে কেউ দেখেনি। চোখ দিয়ে গিলেও খায়নি, কারণ চোখ দিয়ে গিলে খাওয়ার মতো বয়স তো আর হয়নি এখনো। কিন্তু এই মেয়ে এই বাচ্চা বয়সী বড়দের মতো ব্যবহার করছে। অনেকটা সময় পেরিয়ে গেলেও রাদিয়া তার চোখ সরায় না। উপরন্তু কোনো উপায় না পেয়ে অভিক রাগী দৃষ্টিতে তাকায় তার দিকে। সেই দৃষ্টিতে কিছুটা ভরকে যায় রাদিয়া। লজ্জায় নামিয়ে নেয় নিজের মাথা, নিজের দৃষ্টি ঘুরায় আশেপাশে। ভুল করেও আর অভিকের দিকে তাকানোর সাহস পায় না। আখি কোমরে হাত দিয়ে আসিফকে বলে, আম্মুর ভালোবাসা পেতে গেলে এখন বিয়ে করতে হবে? হ্যাঁ হবে। আমার হাতে ভালো ভালো ছেলে আছে শালিকা, তুমি বললে তোমার জন্য দেখতে পারি। এভাবে তোমার আপু সব ভালোবাসায় ভাগ বসাবে সেটা তো ঠিক দেখায় না। তোমারও তো সবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে নাকি? আখি মুখটা কাচুমাচু করে বলে, আমার কষ্টটা আপনিও বুঝলেন ভাইয়া? আর বাকিরা সবাই আমার শত্রু। মির্জাফর কেউ ভালোবাসে না আমায়। তাই এক কাজ করো সামির, ওর বিয়েটা দিয়ে দাও। মোটেও না আপু, আমি এখন বিয়ে করব না। তা বললে কি করে হবে আখি? আমাদেরও তো দেখার ইচ্ছা হয় কোন বলদ তোর ঘাড়ে ঝুলবে। সাদাব ভাইয়া, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। মোটেও তাকে বলদ বলবে না, সে ভালোই হবে। আশা মরা চাষা, হয়তো এমন হলো তুই যাকে বিয়ে করতে চাইলি না তার সাথেই তোর বিয়ে হয়ে গেল। তখন সারাদিন তুই তাকে বলদ বলদ বলে গালাগালি করবি। সেদিন আমার কথা মনে হবে, বুঝেছিস? সাদাফের কথা শুনে আখির বুকটা ধক করে ওঠে। সত্যিই কি তার অপছন্দের মানুষের সাথে তার বিয়ে হবে? কিন্তু তার তো কোনো পছন্দই নেই, নাকি আছে? আখির মনটা হঠাৎ করেই খারাপ হয়ে আসে। যেখানে আমি বিয়ে করব না সেখানে অপছন্দের মানুষ আসার তো কোনো চান্সই নেই। আখি একদম মন খারাপ করো না, তোমার জন্য আমি রাজপুত্র নিয়ে আসব। এমনিতে না আসলে মেরে ধরে হলেও নিয়ে আসব।
কোনো বলদের সাথে তোমার বিয়েই দিব না। ভাইয়ার ওপর ভরসা রাখতে পারো। আপনি এখন ভরসা দিচ্ছেন ভাইয়া, কিন্তু পরে যদি না রাখতে পারেন বেচারি কিন্তু আপনাকে ছাড়বে না। আমি আমার কথা ঠিক রাখবো সমন্তি সাহেবা। সম্বন্ধী সাহেবটা আবার কে? কেন তুমি? আফটার অল সম্পর্কে তুমি আমার বড়। তাই বলে এমন ভাবে? পছন্দ হয়নি? তাহলে কি অন্য নামে ডাকবো? না না, এভাবেই ডাকুক, শুনতে ভালো লাগছে। বাহ, তাহলে তো হয়েই গেল। স্বামীরের কথাই রুমি হাসে। ওদিকে রুবাইয়া বেগম আখিকে বলেন, ভালো হয়েছে, করতে হবে না। এখন এসব করার কথা বাদ দিয়ে যা, ফ্রেশ হয়ে নে। অভিকা, তোমরাও আখির সাথে যাও, ফ্রেশ হয়ে নাও। আখি তার আম্মুর কথা মতো ওদের দুজনকে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। সাদ আসবে না সমীর? আর তোমার বাকি ভাই বোনগুলো? ওরাও তো আসেনি দেখছি। আসলে মামি ফুপিরা সবাই কালকেই বাড়ি ফিরে গিয়েছেন, আর ছোট ফুপি তো আসতেই পারেনি। আর রইল ভাইয়ার কথা, সে তো কাজ পাগলা। কাল সারাদিন ব্যস্ত ছিল বলে আজকেই অফিস ছুটেছে। তার কাজ কখন শেষ হবে কেউ জানে না। ভাইয়া আসতে পারবে না। রুবাইয়া বেগম এবার সামিরের দিকে ফিরে বলেন, ও ঠিক আছে, তুমি যাও সাজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। সাজি, ওকে নিয়ে যা। মামা আর বাকিরা? মামারা কোথায়? কাউকে দেখছি না যে। ওনারা একটু বাইরে বাজারের দিকে গিয়েছেন, একটু পরেই চলে আসবেন। তুমি যাও, একটু রেস্ট নাও। স্বামীর বিজ্ঞের মতো মাথা নাড়া। চলেন দুলা ভাই, আপনার সাথে একটু গল্প করা যাক। কালকে তো ঠিক করে কথাই বলতে পারলাম না। ঠিক আছে চলো, তোমাদের জন্য এই বান্দা সবসময় হাজির। সামিরের কথায় উপস্থিত সবাই হেসে ওঠে। সাজিও মুখে তৃপ্তি হাসে। সেই হাসির দিকে তাকিয়ে রুবাইয়া বেগমের ঠোঁট প্রসারিত হয়, মনে মনে স্বস্তি পান। মেয়ের মুখের হাসি প্রমাণ করে সে এই বিয়েতে কতটা খুশি। দুপুরে সাজিদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে সামিরা দাঁড়ায়নি। বাড়িতে এসে একটু রেস্ট নিয়েই সে বেরিয়ে পড়বে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তার মাঝে একটু অফিসে গিয়ে কিছু কাগজপত্র ঠিক করে নিতে হবে। দুপুরে সাজিদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে সামিরা দাঁড়ায়নি। বাড়িতে এসে একটু রেস্ট নিয়েই সে বেরিয়ে পড়বে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তার মাঝে একটু অফিসে গিয়ে কিছু কাগজপত্র ঠিক করে নিতে হবে। সাজি বারবার তার সাথে আসতে চেয়েছিল, কিন্তু সে তাকে আনেনি। জানে মেয়েটা তার যাওয়াটা মেনে নিতে পারছে না, তাই তাকে নতুন করে কষ্ট দিতে চায়নি। সামির অভিক আর অভিকাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওভাবেই অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অফিস পৌঁছে সাদের কেবিনের সামনে গিয়ে বলে, আসবো ভাইয়া? আয়, আবার পারমিশন নিচ্ছিস? সরি, আসলে ফর্মালিটি পূরণ করে। তাই আমি ফর্মালিটি পূরণ করতে থাকলে পছন্দ হবে তো? ওহ ভাইয়া, তুমিও না? যাই হোক, পেপারসগুলো সব রেডি তো? সব রেডি, তুই শুধু যাবি আর মিটিংটা অ্যাটেন্ড করবি, বাকিটা আমি সামলে নেব। আর হ্যাঁ, ওই মিস্টার চক্রবর্তী থেকে একটু সাবধানে থাকিস। লোকটা নিজের স্বার্থের জন্য তোর ক্ষতি করতেও পিছপা হবে না। ডোন্ট ওয়ারি ভাইয়া, আই উইল ম্যানেজ। এমন কতজনকে হ্যান্ডেল করে ফেলেছি। কতজন আর ওই চক্রবর্তী এক না। আমি হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু তুই যাচ্ছিস, ভয়টা সেখানেই। আবার তোকে না পাঠালেও হচ্ছে না। সব মিলিয়ে আমি টেনশনে থাকবো। চিন্তা করো না ভাইয়া, আমি সাবধানে থাকবো। আর তাছাড়া তোমার সাথে তো যোগাযোগ থাকবেই। ঠিক আছে, সাথে কি এসেছে তোর সাথে? না ভাইয়া, ওকে সাথে নিয়ে আসেনি। ঠিক আছে, সন্ধ্যায় আমি তোকে এয়ারপোর্টে দিয়ে আসবো। আচ্ছা ভাইয়া। তারপর সামির সাদের থেকে প্রয়োজনীয় কিছু পেপারস আর কাজ বুঝে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসলো। সামির খানবিলা থেকে বিদায় নেওয়ার পাশাপাশি আখির মামা মামিরাও চলে যায় তাদের নিজস্ব ঠিকানায়। ঠিক হয় সামির ফিরলে বিয়ের তারিখ ঠিক করার দিন ওনারা আসবেন। জুবায়ের খান কাউকে আর আটকান না। সামনে বিয়ে, অনেক কাজ, আর নিজের কাজ তো সবাইকে কিছুটা হলেও এগিয়ে রাখতে হবে, নইলে পরে নিজেদেরই কষ্ট। সেই ভেবে উনি ওনাদের যেতে দিয়েছেন। রাত্রি 11টা। সাজি উপর হয়ে শুয়ে গতকালকের মধুর স্মৃতিচারণ করছিল আর মাঝে মাঝে হেসে উঠছিল। তার তো বিশ্বাসই হচ্ছিল না যে সামিরের সাথে রাত্রিবিলাস করছিল। আর তাকে ভয়ও পেতে হয়নি, বরং সামিরই এখন তার অভিভাবক। এখন আর কোনো ভয় নেই। ভয় নেই ধরা পড়ে যাওয়ার, বকা খাওয়ার। এখন শুধু সুখ আর সুখ। আখি ধীরে পায়ে সাজির রুমে প্রবেশ করে। সাজির পাশে গিয়ে ভো করে তাকে চমকে দেয়। সাজি ভয়ে চিৎকার করতে যাবে, তার আগেই আখি তাকে থামিয়ে দেয়।
আরে আপু, আমি এভাবে কেউ ভয় দেখায়, এক্ষুনি আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তুই কবে ভালো হবি আখি? তোর এই বাজে স্বভাব কবে যাচ্ছে? আমার এই বাজে স্বভাব কখনো যাবে না, না না না, যাবে না। বলেই আখি বেডে সাজির পাশে শুয়ে পড়ে। এ আপু, বলো না কালকে কি হলো, বাইরে গিয়ে কি করলে? সাজি এবার সোজা হয়ে শুয়ে পড়ে, দৃষ্টি তার ছাদের পানে নিবদ্ধ। কি আর করব, যা করে তাই করেছিল। যা করে মানে কি বলতে চাইছো? আরে পাগলি, লং ড্রাইভে গিয়ে কি করে মানুষ? বেড়াই তো তো সেটাই করেছি কাল। অনেক অনেক দূর ঘুরেছি, 100 কিলোমিটার তো হবে। কি বলো? আমি তো ভেবেছি বাসর সেরে ফেলেছো। কথাটা শোনা মাত্রই সাজি আখি মাথায় বাড়ি মারে। তুই আর তোর চিন্তা ভাবনা একই রকম, যাতা। যা তা মানে কি বোঝাতে চাইছো? বিয়ের পর তো বাসরই হয়, আর বললেই দোষ? না হয় না, তোরও হবে না, দেখিস। বিয়ের রাতে তোর বর তোকে দিয়ে কাজ করাবে। বললেই হলো। আমি এত রোমান্টিক হব যে আমার বর আমার কাছেই থাকবে, আর বাসরও হবে। নির্লজ্জ মেয়ে একটা, দেখবি তোর একটা রসকস জামাই জুটবে। আখি ভেঙচি কাটে, বন্ধ করে নিজের নেত্রদয় সেখানে ভেসে ওঠে আবার সেই সুদর্শন মুখশ্রী। আখি চোখ খোলে না, বন্ধ করেই রাখে। কেন জানি না, তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। আখি সাজির সাথে গল্প করে সবে মাত্র নিজের রুমে এসেছে, তখনই তার মুঠোফোন কর্কশ শব্দে বেজে ওঠে। সে নম্বরটা ভালোভাবে দেখেই চিনতে পারে এটা ফয়জালের নম্বর। কাল রাতে এই নম্বর থেকে ফয়জাল কল করেছিল, কিন্তু আজ আবার কেন কল করেছে সে বোঝেনি। কাল তো মুখের ওপর কল কেটে দিয়েছিল, কিন্তু আজ কি করবে? রোজ এমনটা করলে ব্যাপারটা বেয়াদবি হয়ে যাবে না? তার থেকে বরং সে কল রিসিভই করবে না। আখির ভাবনার মাঝেই কল কেটে যায়। আখি কিছুটা স্বস্তি পায়, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। পুনরায় আখির ফোনটি বেজে ওঠে। আখি না চাইতো রিসিভ করে বলে, হ্যালো। অপর পাশের মানুষটি বুঝি এতক্ষণে প্রাণ ফিরে এলো। সে ঠোঁট এলিয়ে জিজ্ঞাসা করলো, জি না, কিন্তু আমাকে কল করার কারণটা ঠিক বুঝলাম না। আপনি কি আপুর জন্য? সবকিছু কারণ জানতে নেই একই, সময় হলে ঠিক বুঝবে। কি বুঝবো? এই কল কেন করলাম সেটা আসলে আমি তোমার বন্ধু হতে চাই। আমাকে কি বন্ধু বানানো যায়? আপনি বন্ধু মানে? ফয়জাল হাসে, হেসেই বলে, আমি কি বেশি কিছু চেয়ে ফেললাম, নাকি আমি কারো বন্ধু হতে পারি না? বন্ধু তো সমবয়সীরা হয়, তাদের মধ্যে বোঝাবুঝির ধরনটা সমান হয়, কিন্তু আপনি, তাছাড়া আমি তো আপনাকে চিনিও না, তাই বন্ধু হওয়াটা। আমি কি বেশি কিছু চেয়ে ফেললাম, নাকি আমি কারো বন্ধুই হতেই পারি না? আমি না আপনার কথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করেই উদয় হলেন, আবার হঠাৎ করেই এসব বলছেন, সবটা কেমন যেন। তুমি আমাকে অবিশ্বাস করছো, অবশ্য ঠিকই আছে, কিন্তু আমি ছেলে হিসাবে খারাপ নই একই। আর নিজেকে ভালো বলছি মানে এটা ভেবো না আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি। না না, আমি সেটা বলিনি। আব্বু আপনার সম্পর্কে আমাদের বলেছেন, আপনি কেমন সেটাও বলেছেন, কিন্তু কিন্তু আমার কোনো ছেলে বন্ধু নেই, আর আমি সবার সাথে কমফোর্টেবল ফিলও করি না, তাই। ঠিক আছে, তবে মাঝে মাঝে তোমার সুখ দুঃখের খবরটা অন্তত নিতে দিও। সেই সুযোগটা অন্তত পাবো তো? জি, হ্যাঁ ঠিক আছে, এখন রাখি তাহলে, ঘুম পাচ্ছে খুব। বলেই আখি কল কাটে। কল কেটে ভাবতে থাকে, এই ছেলের মতলবটা কি? চেনে না অথচ বন্ধু বানাতে চাইছে। মুখের উপর কিছু বলতেও পারছি না, তবে ছেলেটার ব্যবহার আমার খারাপ লাগেনি। তবুও যে আপরজনে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে, না তারই বা কি গ্যারান্টি আছে? না বাবা থাক, কোনো বন্ধুত্বের দরকার নেই। শেষে দেখা গেল এই ছেলের জন্য আমি আপু দুজনেই ফেসে গেলাম। তুমি আমার বন্ধুত্ব গ্রহণ করলে না কি? তাতে কি হয়েছে? আমি তোমাকে নিজের অর্ধাঙ্গিনী বানাবো, নিজের সুখ বানাবো। বন্ধুত্বটা না হয় তখনই হবে, ভালোবাসাবাসি না হয় তোলাই থাক। শুধু তুমি অন্য কারো হয়ে যেও না। ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে ধরণীতে নেমে আসে বাড়িধারা। রাত্রে মুষলধারে বৃষ্টি হওয়ায় পরিবেশ এখন অনেকটাই শীতল। আখি এই শীতল পরিবেশে সেই যে ঘুমিয়েছে, এখনো ওঠার কোনো নামগন্ধ নেই। সাজি হন্তদন্ত হয়ে আখির রুমে আসে। এসে দেখে সে এলোমেলো ভাবে নিজের পরম যত্নের কোরবালিশ টিকে জড়িয়ে ধরে আছে। সাজি দীর্ঘশ্বাস ফেলে ভাবে, এই মেয়েকে নিয়ে আর পারি না। কতবার বলেছি ঠিক করে শুতে, সরি,
কতবার বলেছি ঠিক করে শুয়ে ঘুমাতে, কিন্তু এই মেয়ে শুনলে তো। ছোটবেলার অভ্যেস আর গেল না এর। সে আখির কাছে গিয়ে তাকে ডাকে। আখি, এই আখি, ওঠ। ইউনিভার্সিটিতে যাবি না? কাল রাতে যে এতবার করে বললি ডেকে দিতে, সেই সকাল থেকে ডেকে যাচ্ছি। এবার তো ওঠ। কয়টা বাজে সেই খেয়াল আছে? উফ আপু, যা তো এখান থেকে, ঘুমোতে দে, গিয়ে নিজের বরকে ডিস্টার্ব কর। আখি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই উঠবি নাকি আমি গায়ে পানি ঢালবো? দিলাম কিন্তু। আখি এবার বেডের উপর উঠে বসে ঘুম ঘুম কণ্ঠে বলে, কি সমস্যা আপু? এত চিৎকার করে ডাকার কি আছে? ঘুমোতে দিবি না নাকি? কাল বললি সকাল সকাল ডেকে দিতে। সকাল থেকে এই নিয়ে 5 বার ডেকে ফেলেছি। কয়টা বাজে সে খেয়াল আছে? ইউনিভার্সিটির কথা মনে পড়তেই আখি তাড়াতাড়ি বেড থেকে নেমে পড়ে, ড্রেস নিয়ে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। আখি, আসতে পড়ে যাবি তো। এই মেয়েকে নিয়ে আর পারি না। বলেই সাজি নিচে চলে যায়। আখি নিচে নেমে কিছু না খেয়েই বেরিয়ে যেতে চায়। এত তাড়াহুড়ার পর কি হয়েছে? খেয়ে যা। না আম্মু, আজ নীলাশার বাড়িতে, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। কবিতা ওয়েট করছে আমার জন্য, তার উপর আবার বৃষ্টিও শুরু হয়েছে দেখছি। বাইরে রিক্সা বা অটো পেলেই হয়। বলেই সে দৌড় দেয়। আখি হেঁটে হেঁটে বেশ অনেকটা এগিয়ে এসেছে, কিন্তু রিক্সা বা অটো কোনোটাই আসার নাম নেই। ওদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সে বৃষ্টিতে ভিজেও যাচ্ছে। এখন তার নিজের ওপরই রাগ হচ্ছে। তাড়াহুড়োতে সে ছাতা আনতেই ভুলে গেছে। এই জন্য বলে আখি রাগ আর তাড়াহুড়ো মানুষকে ভুল পথে নিয়ে যায়, ভুল কাজ করায়। দেখলি তো তাড়াহুড়োর ফল। এখন কি হবে? ওদিকে তার ভাবনার মাঝেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আখি তাড়াতাড়ি গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ায়। এখন হেঁটে গেলেও ভিজে যাব, আর ওয়েট করলেও দেরি হয়ে যাবে। উফ, আর ভালো লাগে না। আখি দাঁড়িয়ে দাঁড়িয়েই এটা ওটা ভাবতে থাকে। তখনই তার পাশে এসে দাঁড়ায় একটা কালো গাড়ি। আখি প্রথম দেখাতেই গাড়িটি চিনতে পারে। ভাবে, এই লোক আবার এখানে কেন? বেসাখি, উঠে এসো গাড়িতে। আপনি যান, ঠিক আছে, আমি কোনো না কোনো গাড়ি ঠিক পেয়ে যাব। নিজের তেরা কথা রেখে উঠে এসো, অত সময় নেই আমার। সময় নেই তো, এখানে কেন সময় নষ্ট করছেন? নিজের কাজে যান। সাদ একটা ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। বিনা বাক্যে আখিকে টেনে নিয়ে গাড়িতে বসায় আর নিজেও বসে পড়ে। আরে আজব তো, এভাবে টেনে কেন আনলেন? লোকে দেখলে কি ভাববে? ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, তারপরে তোমার হয়ে সহানুভূতি দেখাতে আসবে। আমি আবার সেখানে হিরোর মতো বলবো, না না, আমি ওকে কিডন্যাপ করছি না, ও আমার কাজিন। তখন ওনারা আবার বলবেন ধরা পড়ে আবার কাজিন বলা হচ্ছে। দাঁড়াও, এখনই পুলিশকে খবর দিচ্ছি। সাদ একটানে কথাগুলো বলে থামে। আখি তখনও সাদের পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবে, এই লোকটা বলে কি এসব? পাগল হয়ে গেল নাকি? নাকি আমি পাগল হয়ে গেছি? উল্টাপাল্টা শুনছি। এইভাবে তাকিয়ে আছো কেন? দেখোনি কোনোদিন আমাকে? এমন সাদকে আমি কখনো দেখিনি। সাদ থমকায়, কিছুটা চমকায়। হতবিহব্বের ন্যায় তাকায় আখির পানে। আখির চমকে যায় তার তাকানোতে। ভাবে, সে আবার কি এমন বলল? এই লোক এমন ভাবে তাকাচ্ছে কেন? পারবে নাকি? সাদ আখির ভয়ার্ত মুখ দেখে আনন্দ পায়। এমন আখিকে দেখতে তার বরাবরই ভালো লাগে। সে নিজেকে সামলায়, স্বাভাবিক করে নিয়ে আসে নিজের মুখাবয়। ভাবে, আখির মুখে তার নামটা শুনতে মন্দ লাগছে না। সে ধীর কণ্ঠে বলে, কি বললে? আরেকবার বলো। বললাম, এখন আপনাকে আমি কখনো দেখিনি। না, তুমি এটা বলনি, অন্য কিছু বলেছো। আখি বিরক্ত দৃষ্টিতে সাধের কথায়। ভাবে, অন্য কিছু কখন বলল? এটাই তো বলেছে। এই লোকের সমস্যা কি? এটাই তো বলেছি আমি। ভাবো, ভালো করে ভেবে দেখো কি বলেছো। আচ্ছা, যেতে যেতে ভাববো। এখন গাড়িতে যখন তুলেই ফেলেছেন, তখন তার ইঞ্জিনটাও চালু করুন, দেরি হয়ে যাচ্ছে আমার। সাদ গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, ওখানে দাঁড়ানোর সময় দেরি হচ্ছিল না? খুব তো তখন বলছিলে আপনি চলে যান, আমি কোনো না কোনো গাড়ি ঠিক পেয়ে যাব। গাড়ি পাওয়ার সময় বা সুযোগ কোনোটাই তো দিলেন না আপনি। সাদ আর কোনো কথা বলে না। মাঝে কেটে যায় কয়েকটা মিনিট। ভেবেছো? আখি তার কবিতা মিলে নীলাশার জন্য বার্থডে সারপ্রাইজ রেখেছে। ইউনিভার্সিটি গিয়ে কিভাবে সেই সারপ্রাইজ দেবে সেটাই ভাবছিল। তখন তার ভাবনার মাঝে সাদের কথাটা আখির কানে ভেসে আসে। এর মধ্যে ভুলে গেলে? তোমার স্মৃতিশক্তি তো দেখছি খুবই উইক। কোথায় হারিয়েছিলে? আমি তো ভাবছিলাম আমাকে কি বলেছো সেটা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছো। আখি রাগী দৃষ্টিতে তাকায় সাদের দিকে। সত্যি কথা বললেই দোষ। যেমন বিজ্ঞের মতো ভাবছিলে, আমার আর কি দোষ? যেটা দেখলাম সেটাই বললাম। আখি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে।
আপনার সমস্যা কি আমাকে বলতে পারেন? আমার সমস্যা তুমি মেয়ে। আখি অবাক হয় স্বাদের কথায়, ক্ষিপ্ত কণ্ঠে আওড়ায়, সমস্যা তো আমার আশেপাশে কেনই এসেছেন আপনি? শুনেছি মানুষ সমস্যা থেকে দূরে যেতে চায়, কিন্তু আপনি তো সমস্যা নিজেই ডেকে নিয়ে এসেছেন, আবার দোষ দেন আমাকে। কি করব বলো? তুমি নামক সমস্যা আমাকে বড্ড জ্বালাচ্ছ। চাইলেও সমস্যা থেকে সরতে পারছি না। আমি আপনাকে জ্বালাচ্ছি? বরং আপনি আমাকে বারবার ডিস্টার্ব করতে চলে আসেন। আমারও তো সময় নেই তোমাকে ডিস্টার্ব করতে চলে আসবো। আমার অনেক কাজ আছে। তো সেগুলোই করেন না। করছি তো। মানে? তোমাকে না বুঝলেও চলবে, এখন মুখটা বন্ধ করে থাকো। আখি এবার সত্যিই বিরক্ত হয়, রাশভারী কণ্ঠে বলে, আমি তো চুপ করেই ছিলাম, শুরু তো করলেন আপনি। আখি রাগে মুখ ঘুরিয়ে নেয়, মনে মনে ভাবে, এ ছেলে নির্ঘাত পাগল। উফ, নিজে পাগল এখন আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। সাদ আখির রাগী মুখের দিকে ফিরে হাসে, অতঃপর ড্রাইভিংয়ে মন দেয়। কয়েক মিনিট বাদেই তারা পৌঁছায় আখির ইউনিভার্সিটিতে। তখন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে, টিপ টিপ করে বৃষ্টির ফোঁটাগুলো ধরণীতে নেমে আসছে। আখি ধন্যবাদ বলে গাড়ি থেকে নেমে আসে, কিন্তু মনে মনে হালকা রাগ থেকে যায়। তবুও এসবের মাঝে কোথাও একটা ভালো লাগা কাজ করে। এই যে এতক্ষণ একটা টেনশনে ছিল, সাদের সাথে তর্ক করে সেটা মুহূর্তেই গায়েব হয়ে গেছে। আখি অজান্তে হাসে, যেটা সাদের দৃষ্টির অগোচর হয় না। সাদ গাড়ি দিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। এটা তো সেই হ্যান্ডসাম ছেলেটা, তাই না? তোর কাজিন তো, মানে সাজিয়াপুর ভাসুর। নীলাশার কথায় আখি হ্যাঁ সূচক উত্তর দেয়। তোর কাজিন মানে ছেলে হিসেবে তো জোসই হবে। ভাই, তোর কাজিনের নাম্বারটা দে না। পাগল নাকি? ওই লোকটা একটা পাগল, জানিস, সবসময় আমায় জ্বালায়। মেয়েদের মতো ঝগড়া করে, তর্ক করে, আবার জিতেও যায়। তার মানে ওই ছেলে সব এক্সপেরিয়েন্স আছে। উফ, এমন ছেলেগুলো যা হয় না। রাখতো, ওই লোকটাকে চিনিস না তুই? মেয়েরা ওনার আশেপাশে গেলেই উনি চড় থাপ্পড় বসিয়ে দেয়। আমি যেহেতু ওনার কাজিন, তাই আমাকে কিছু বলতে পারে না, তবে আমাকে জ্বালাতেও ছাড়ে না। যাই হোক, মানতেই হবে ছেলেটা সুদর্শন, আর মেয়েদেরও পাত্তা দেয় না। এটা তো ভালো লক্ষণ। ওনার সব পাত্তা দেওয়া ভালোবাসা হয়তো নির্দিষ্ট কারোর জন্যই রেখে দিয়েছে। ওনার সব পাত্তা দেওয়া ভালোবাসা হয়তো নির্দিষ্ট কারোর জন্য রেখে দিচ্ছেন। কথাটা আখির কানে বাজতে থাকে, ভাবে, সত্যি কি লোকটা তার ভালোবাসা কারোর জন্য গচ্ছিত রেখেছেন? কিন্তু উনি তো বিয়েই করতে চান না। সেখানে উফ, আমি এসব ভেবে কি করব? তোরা রাখ ওনার কথা, চল এখন। বলেই আখি যেতে নিলে কবিতা তাকে থামিয়ে দেয়। আবার কি সমস্যা ভাই? চল না, দেরি হয়ে যাচ্ছে তো। আখি, তুই বলি উনি তোকে খুব জ্বালায়, তাই না? আবার ওই কথা? আরে বল না। হ্যাঁ, জ্বালায় মানে রীতিমতো পায়ে পা দিয়ে ঝগড়া করে। আর তুইও রেগে যাস, তাই তো? কবিতার কথায় আখি বিজ্ঞান ন্যায় মাথা নাড়ায়। এক কাজ কর, উনি তোকে রাগালে তুইও ওনাকে রাগা। তো কি মনে হয় আমি চেষ্টা করি না? করি আমি, কিন্তু নিজে জালে আমি নিজেই ফেঁসে যাই। ওই লোকটা কথার জালে আমাকে ফাঁসিয়ে দেয়, ধমক দিয়ে আমাকে দমিয়ে ফেলে, চুপ করিয়ে দেয়। তাহলে তুই পাল্টা প্রশ্ন না করে রাগানো কোনো কথা বলবি। দেখ, উনি যেহেতু যে ঝগড়া করতে আসে, তাই তুইও করবি কি? উনি যে কাজ করে রেগে যায়, যেটা শুনে রেগে যায়, বারবার সেটাই করবি। এটা আমিও ভেবেছি অনেকবার। বেশ, তাই হবে। এখন থেকে আমিও ওনার মতো করেই ওনাকে জ্বালানো শুরু করব, দেখি উনি কি করেন। বলেই আখি হাসি দেয়। আর আমারটাও ভেবে দেখিস ভাই। নীলাশার কথায় আখি আর কবিতা দুজনেই তার দিকে তাকায়। আখি প্রশ্ন করে, তোর কথা আবার কি ভাববো? ওই যে ওনার সাথে একটু সেটিং। মারতে চাস ভাই? কি দরকার? বেঁচে থাকলে অমন ছেলে অনেক পাবি। এখন চল। বলেই আখি ওদের নিয়ে চলে যায়, কিন্তু নীলাশার চোখে ভেসে ওঠে সেই সুদর্শন মুখটি। সে মুচকি হাসে। বিকেলের পরপরই চৌধুরী ম্যানশনে এসেছেন কাবেরী বেগম ও কামিনী বেগম, সঙ্গে এসেছেন ওনাদের ছেলে মেয়েরা। জান্নাতুল বেগম বেশ খুশি হয়েছেন ওনার ননদরা ফিরে এসেছেন এটা ভেবে, কিন্তু সাবিহা বেগম খুশি হতে পারছেন না। তিনি নিজের জায়ের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। উনি জানেন এনারা ফিরে এসেছেন মানে আবার নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধবে। অবশ্য ননদদের ফিরে আসায় ওনার রাগ নেই, উনি ভয় পাচ্ছেন সামনে না কোনো বড় ঝামেলা হয়ে যায়। সেটা ভেবেই জান্নাতুল বেগম আর সাবিহা বেগম সবাইকে এটা ওটা খেয়ে দিচ্ছেন। সন্ধ্যার পর তাই হালকা স্ন্যাক্সেই জমে উঠেছে চৌধুরী ম্যানশন।
কিয়ান চুপচাপ খাচ্ছে, মনে মনে কিঞ্চিত পরিমাণ রাগও হচ্ছে তার। এসব ফ্যামিলি ড্রামার জন্য সে আখির দেখা পায়নি, এখন তো বিষয়টা আরো ঘেটে গেছে। এখন যদি সে শোনে স্বাদের জন্য তাদের আর চৌধুরী বাড়ির মধ্যে হালকা মন কষাকষি হয়েছে, তাহলে সে কি রাজি হবে আবার প্রস্তাবে, নাকি ওই জুবায়ের খান রাজি হবে? এসব ভেবে তার রাগ তীর তীর করে বাড়ে, যার সমস্ত তাই গিয়ে পৌঁছায় স্বাদের কাছে। সে ভাবে, তোমাকে নিজের স্পেশন ভাবতাম আমি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার জন্যই সব ঝামেলাটা শুরু হবে। সাজি ভাবি সামিরকে ভালোবাসতো বলেই পেয়ে গেছে, কিন্তু আখি তো এখনো আমাকে ভালোই বাসে না, তাই ওকে পাবো কিনা জানি না। সমস্যা যখন তোমার জন্য, তখন তার সমাধানটাও তুমিই করবে। যেভাবে সামিরকে তার ভালোবাসা পাইয়ে দিয়েছো, সেইভাবে আমাকেও আমার ভালোবাসা পাইয়ে দিতে হবে। আমি তোমার কাছে প্রস্তাব রাখবো ভাইয়া, ভালোবাসার প্রস্তাব। আমার বোনকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমাকে দিও না, আমাকে দিও না। স্ন্যাক্সের টুকরো মুখে পুড়তে পুড়তে কামিনী বেগম জান্নাতুল বেগমকে প্রশ্ন করেন, তোমার ভাইজান আর সাজ্জাদ একটু পরেই ফিরবে, কিন্তু সাদ কখন ফিরবে সেটা তো জানি না। ওর কাজ শেষ হলে বাড়িতে আসবে না। জান্নাতুল বেগমের কথায় কিয়ারার হাত থেমে যায়। সে এতক্ষণ টুকরো টুকরো খাবার মুখে পুড়ছিল, কিন্তু স্বাদের আলোচনা তার সবকিছুই এলোমেলো করে দেয়। ওনাদের কথার মাঝে আজাদ চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী বাড়িতে ফিরে আসেন, একটু রেস্ট নিয়েই রাজ্যের গল্প জুড়ে দেন। যথারীতি সাদ যখন বাড়িতে ফেরে তখন সবাই খেতে বসেছে। আজাদ চৌধুরী সাদকে দেখে বলে, ফ্রেশ হয়ে এসো, ফ্রেশ হয়ে এসো, ফ্রেশ হয়ে এসো। তুমি তুমি কল করেছিলে? ভুল যখন আমার, তখন তার সমাধানটাও আমাকেই করতে হবে, তাই সব মিটিয়ে নিলাম। যাই হোক, তোমরা খাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই সাদ নিজের রুমের দিকে পা বাড়ায়। ওদিকে আজাদ চৌধুরী মনে মনে ছেলের প্রতি তুষ্ট হন, অজান্তেই ঠোঁট এলিয়ে হাসেন। ভাবেন, এবারও প্রমাণ করে দিলে তুমি মানুষটা সত্যি অনেক ভালো। 7-10 মিনিটেই ফ্রেশ হয়ে নিচে নামে। তখন প্রায় সবার খাওয়া হয়ে গেছে। সাদ একটা চেয়ার টেনে বসে। জান্নাতুল বেগম তাকে খাবার বেড়ে দেন। আজাদ চৌধুরী সাদকে প্রশ্ন করেন, তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে? ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কথা হয়েছে, কোনো সমস্যা নেই। কাল দুপুরের পর মিটিংটা রাখা হয়েছে, আশা করি সবটা ভালো ভালোই মিটে যাবে। কিয়ারা এক দেনে সাদের দেখে যাচ্ছে। সাদের এলোমেলো চুলও তাকে মুগ্ধ করছে। ভাইয়া, কিয়ারার ডাকে সাদের খাওয়ার হাত থামে। সবার নজর কিয়ারার পানে নিবদ্ধ হয়। জান্নাতুল বেগম ভাবেন, এই মেয়ে আবার কি বলবে, আবার না ঝগড়া হয়ে যায়। বল। সরি ভাইয়া, আগে যা হয়েছে সব ভুলে যাও। আমি আর এমনটা করবো না, আর না আমার পরিবারের কেউ বিয়ের কথা তুলবে। সাদ ছোট্ট করে উত্তর দেয়। ওকে। কিয়ারা মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই বলে। এই বাড়িতে কখন ফিরে এসেছি, তখন তুমিও আমার হবে ভাইয়া। এই বাড়িতে যখন ফিরে এসেছি তখন তুমি আমার হবে ভাইয়া। এখন চুপ হয়ে যাচ্ছি, কিন্তু এর মানে এটা হয় যে চুপ থাকবো, কিন্তু এর মানে এটা নয় যে চুপ থাকবো। দিন ছেড়ে তুমি আমারই হবে। আমি অপেক্ষা করবো তোমার জন্য। তোমার থেকে দূরে যাওয়ার নাটক করে তোমাকে কাছে টানবো আমি। অ্যান্ড আই মিন ইট। সাদ খাওয়া শেষ করে ওঠে। আজাদ চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই তার ফোনটি কর্কশ শব্দে বেজে ওঠে। সাদ কল রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে, কেমন আছেন বেআইন সাহেব? কথাটা শোনা মাত্রই সাদ যেন থমকে যায়। নম্বরের দিকে নজর দিতেই বুঝে যায় এত সংস্কার। তবে তার ভাবভঙ্গি স্বাভাবিক। বাড়ির সবার সামনে রাগ দেখানো যাবে না ভেবে চুপ করে আছে। কি হলো বেআই সাহেব, কথা বলছেন না যে? অজ্ঞান হয়ে গেলেন নাকি? আমি কি ডক্টর নিয়ে যাব চৌধুরী বাড়িতে? সবার নজর সাধের পানে সীমাবদ্ধ। আজাদ চৌধুরী সাদকে প্রশ্ন করেন, কি হচ্ছে সাদ? কে কল করেছে? তেমন কিছু না বউ, আমি তোমার সাথে সকালে কথা বলছি। তারপরে এক্সকিউজ মি বলে সাদ সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সবাই বোঝে হয়তো অফিসিয়াল কোনো কল, কিন্তু কাবেরী বেগমের জহুরির নজর অন্য কিছু দেখতে পায় এর মধ্যে। অপরদিকে সাধের কথা শুনে আখি ভাবে সে হয়তো ব্যস্ত আছে, তাই কল কেটে দিতে যাবে তখনই জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়, যা চৌধুরী বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে যায়। সাদ রুমে ঢুকেই বলে, হে মেয়ে, সমস্যা কি তোমার? এখন কে কাকে ডিস্টার্ব করছে? ডিস্টার্ব আর আমি? কি যে বলেন না বেআই সাহেব, আমি তো শুধু কেমন আছেন সেটাই শুনতে চাইলাম।
কি তখন থেকে বেয়ে সাহেব লাগিয়ে রেখেছো? কোথা থেকে শেখো এসব? কোথা থেকে শিখি মানে? এটা তো যুগ যুগ ধরে আসছে। তাছাড়া আপনি সত্যিই তো আমার বেয়াই হন। এবার সেটা বলবো না আবার? না, বলবে না। তাহলে কি বলে ডাকবো? মানে কিছু একটা তো বলতে হবে। ভাইয়া বললেও আপনার সমস্যা, এদিকে বেয়াই সাহেব বললেও রেগে যাচ্ছেন। তুমি ভুল করেও আমাকে এইসব উদ্ভট নামে ডাকবে না, নইলে কিন্তু তোমাকে ছত থেকে ফেলে দেবো। আখি বড় বড় চোখ করে তাকায়। সেই চোখ সেই চোখ সাত ফোন ভেদ করে দেখতে পায় না। দেখতে পেলে নির্ঘাত হাসতো কিংবা মজা নিত। আপনি আমাকে মেরে ফেলবেন? খুন করবেন আমায়? মাথা মোটা মেয়ে, ওটা কথার কথা। বেশ, তাহলে বলুন কি নামে ডাকবো আপনাকে আমি? কোনো নামে ডাকার প্রয়োজন নেই। তোমার এইসব ডাকাডাকির চক্করে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। যাই হোক, কি জন্য কল করেছো সেটা বলো। তোমার জন্য আমি অনন্তকাল ফোন ধরে বসে থাকবো না। সেটা আমি জানি, আপনি মানুষটা কারোর জন্যই বসে থাকবেন না। যাই হোক, যেটা বলতে কল করেছিলাম, ব্যাপারটা হচ্ছে কি বেয়াই সাহেব। আবার? আখি অপর পাশে মুখ টেপে হাসে। ব্যাটাকে আজ আচ্ছা করে জ্বালাতন করবে। উফ, তাহলে কি বলবো? নাম ধরে ডাকবো? তোমার এইসব উদ্ভট নামে ডাকার থেকে নাম ধরে ডাকাটাই বেটার। কি যে বলেন না, আপনি আমার থেকে কত বড়, আপনাকে কি নাম ধরে ডাকা যায়? যাই হোক, আপনার বয়স কত বলুন তো? 29+। 29? আর আমার কত জানেন? 21। মানে বুঝতে পারছেন, আপনি আমার থেকে গুণে গুণে 8 বছরের বড়। সো হোয়াট? সো হোয়াট মানে? আমি আপনার নাম ধরে ডাকতে পারি না? বেশ, তাহলে এইসব উল্টাপাল্টা নামে ডাকবে না। ঠিক আছে, সে ভেবে দেখব। এখন যেটা বলছিলাম, আপনার তো 29 বছর বয়স হয়ে গেছে, তার মানে বিয়ের বয়স অনেক আগেই পার হয়েছে। তো পার হলে হয়েছে, তোমার কি সমস্যা মেয়ে? আমার কেন সমস্যা হবে? সমস্যা তো আপনার, আপনি তো বিয়ে করতে চাইছেন না। আমার সমস্যা নিয়ে তোমাকে ভাবতে বলেছি? আমি তো আপনার কাজিন হই, তাই না? একজন কাজিনই তো আরেকজন কাজিনের কথা ভাববে, এটাই তো স্বাভাবিক, তাই না? ঝেড়ে কাশো, এসব ঘুরানো পেঁচানো কথা রাখো। আসলে আপনার এবার একটা বিয়ে করে নেওয়া উচিত। মানে দেখুন, আপনার ছোট ভাই বিয়ে করে নিয়েছে, কদিন পরে অনুষ্ঠান হবে, তখন এমনিতেই সবাই জেনে যাবে। তাই বড় ভাই হিসেবে আপনার উচিত সামির ভাইয়ার আগে বিয়েটা করে নেওয়া। উচিত নয় কি বলুন? কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি তোমার থেকে শিখবো? যেটা জানেন না সেটা অন্যের কাছ থেকে শিখবেন। হোয়াট? সাদ রেগে যায়, রাশভারী কণ্ঠে বলে, তখন থেকে তোমাকে সহ্য করছি, এর মানে এই নয় যে তুমি যেইটা ইচ্ছা সেটা বলবে। শোনো মে, ভালোভাবে বলছি, এসব কথা বলা বন্ধ করবে। আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমার জন্য আমি যথেষ্ট। আমি যদি না ভাবি আর কে ভাবে বলুন? আখির কথায় সাদ চমকে যায়। কিছু সময়ের জন্য থাম মেরে দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করে কি বোঝাতে চাইছে এই মেয়ে। কথাটার মাঝে কি ছিল জানা নেই, তবে সাধের অন্তরে অস্বস্তি হানা দেয়। কানে বারবার বাজতে থাকে এই সূক্ষ্ম কথাটি। সে চোখ বন্ধ করে, বোঝে এই মেয়ে তাকে কথার জালে ফাঁসাতে চাইছে, মিষ্টি মিষ্টি কথা বলে বিরক্ত করতে চাইছে। আমার বিয়ে দিতে চাও, তাই তো? তো মেয়ে দেখা আছে? আছে তো আমার বান্ধবী, জানেন ও আপনাকে অনেক অনেক পছন্দ করেছে। যদিও আমি ওকে বলেছিলাম আপনি কেমন মানুষ। আখি এবার প্রথম থেকে সবটা বলে, কিছু কিছু বিষয় একটু অতিরঞ্জিত করেই বলেছে। আখির কথা শুনে সাদ রেগে আগুন। আজকাল ইউনিভার্সিটি পড়াশোনা না করে ঘটকালি করতে যাচ্ছ? ঘটকালি করাটাও একটা ভালো কাজ, বুঝলেন? অবশ্য আপনি বুঝবেন না। যাই হোক, সে সবটা শুনেও কি বলেছে জানেন? বলেছে আপনি নাকি আপনার ভালোবাসা প্রিয় মানুষের জন্য গচ্ছিত রেখেছেন, তাই তো কাউকে পাত্তা দেন না। কথাটা শুনে সাদের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, তবুও গম্ভীর স্বরে বলে, আর একবার তোমার ওই বান্ধবীর নাম আমার সামনে বলো, তারপর দেখো তোমাকে কি করি। আখি ভয় পায় কিছুটা, ভয় ঢোক গেলে। আচ্ছা, সে না হয় বলবো না, কিন্তু আপনি আমাদের বাড়ি আসছেন না কেন? আম্মু আপনাকে মিস করছে। তোমার আম্মুর এখন উচিত জামাইকে মিস করা, আমাকে মিস করতে বারণ করো। আপনি ওনার আপনজন তো, এমনভাবে কেন বলছেন? একদিন এসে ঘুরে যান, আম্মু খুশি হবে। ওকে, ভেবে দেখবো। ভাই আসবো? আরো কণ্ঠে সাত পিছু ঘুরে তাকায়। তুই এত রাতে? আসলে ভাই একটা কথা বলেছিল। বল। কালকে তুমি খুবই ব্যস্ত থাকবে? হ্যাঁ, কাজ তো আছেই। আসলে কাল আমার এক্সাম আছে একটা, তুমি যদি আমাকে একটু ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে খুব ভালো হতো। আসলে ভাইয়ার একটা কাজ আছে কাল, আর সামির ভাইয়াও বাড়িতে নেই, তাই থ্যাংক ওকে, আমি অফিস যাওয়ার পথে ছেড়ে দেবো। ইউ ভাইয়া।
বলেই কিয়ারা চলে যায়। সাদ আর কিয়ারার কথা এতক্ষণ মন দিয়ে শুনছিল। সাদ হ্যালো বলে আখি বলে, ঠিক আছে বেআই সাহেব, ঘুমিয়ে পড়ুন তাহলে। আর আমার প্রস্তাবটা কিন্তু ভেবে দেখবেন, বান্ধবী আমার খুব ভালো। আবার অপর পাশ থেকে আখি হেসে ওঠে। বোঝে সে সাদকে জব্দ করতে সফল, কিন্তু সত্যি কি সফল? সে টুক করে কল কাটে। ওদিকে সাদ ফোন রেখে বলে, একবার সামনে পাই তোমাকে, তখন দেখবো তোমার কত সাহস বেড়েছে। রাত বিরাতে কল করে ঘটকালি করা পার করে দেব। ব্যস্ত শহর, সেখানকার মানুষজনদের মতোই গাড়িগুলি ব্যস্ততার সহিত ছুটে চলেছে নিজেদের গন্তব্যে। সাদও তাদের মধ্যেকার একজন। সে কিয়ারাকে পৌঁছে দিতে তার ইউনিভার্সিটি যাচ্ছে। গাড়ির মধ্যে কিয়ারা নানাবিধ কথা বলে গেলেও সাদ চুপচাপ শুনছে, মাঝে মধ্যে দুই একটার উত্তরও দিচ্ছে। কিন্তু এখানে যদি কিয়ারার পরিবর্তে আখি থাকতো, তাহলে সাদ নিশ্চয়ই তাকে জ্বালাতনমূলক কথা বলে রাগিয়ে দিত আর মজা নিত। কিন্তু কিয়ারার সাথে কেন জানি না সে এই ব্যাপারে কমফোর্ট ফিল করে না। হয়তো ছোট থেকে আপন ভেবে এসেছে তাই। কিয়ারার কথা গুরুত্ব দিয়ে না শোনায় সে বেশ রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। বললেই তো আবার সে ঝামেলা শুরু হবে। এখন তাকে শান্ত থাকতে হবে, আর মুখে না বলে নিজের ব্যবহার দিয়ে সাদের মন জয় করতে হবে। কিছু দূর এগোতেই সাদ গাড়ির ব্রেক কষে। কি হলো ভাইয়া, গাড়ি থামিয়ে দিলে যে? সামনে তাকা, কোথায় হারিয়ে আছিস? কিয়ারা সামনে তাকাতেই দেখে তার ইউনিভার্সিটি এসে গেছে। সে আসছে বলে নেমে যায়, ধীর পায়ে প্রবেশ করে গেট দিয়ে। কিন্তু মনে মনে ক্ষিপ্ত হয় রাস্তার প্রতি। কি হতো যদি আর একটু দূর হতো? তাহলে তো আরো একটু সময় কাটাতে পারত। এভাবে তো সে কাছেই পায় না সাদকে, কারণ সাদ সেই সুযোগই তাকে দেয় না। কিয়ারা চলে যেতেই সাদ গাড়িটিকে একটু সাইডে রাখে। গাড়ি থেকে নেমে ইউনিভার্সিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সামনে তাকাতেই চোখে ভেসে ওঠে কাঙ্ক্ষিত ব্যক্তিটির মুখ। অজান্তে প্রশস্ত হয় সাদের অষ্টদয়, কিন্তু সেটা তার ঠোঁটের কোণে বেশিক্ষণ স্থায়ী হয় না। মুহূর্তেই তা পাংশুটে আকার ধারণ করে। সাদ এগিয়ে যায় সামনের দিকে। সাদকে দেখে ফয়সাল তার কথা বলা থামায়, তবে সাদকে এখানে দেখে আটখি মোটেও অবাক হয় না। সে জানতো সাদ হয়তো এখানে আসতে পারে, কারণ সে সকালে শুনেছে কিয়ারাও এই ইউনিভার্সিটিতে পড়ে। তবে আলাদা ডিপার্টমেন্ট হওয়ায় দুজনের দেখা হয়নি, কিংবা হয়েছিল তারাই হয়তো খেয়াল করেনি। আমার এখানে আসার অনেক কারণই আছে মিস্টার ফয়সাল, কিন্তু এই প্রশ্নটি তো আমিও আপনাকে করতে পারি। আপনি এখানে কেন? তাই? কিন্তু আমার তো আপনার কাজটা একটু অন্য মনে হচ্ছে, তাই নয় কি? ফয়সাল হাসে সাদের কথায়। তাতে সাদ যা বোঝার বুঝে যায়। বোঝা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে আসে, শরীরের রগগুলো ফুলে ওঠে। আখি একবার ফয়সালের দিকে তো আরেকবার সাদের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে তাদের মধ্যেকার কথার যথার্থতা। কিন্তু সে ব্যর্থ হয়। কিঞ্চিত পরিমাণ অর্থ তার বোধগম্য হয় না। আপনার যদি কাজটা শেষ হয়ে থাকে তাহলে আপনি আসতে পারেন। আই থিংক আখির ক্লাস আছে। এরপরে সে আখির দিকে ফিরে বলে, তাই না আখি, ক্লাস আছে তো? আখি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজে ক্লাসে যাও। সাদের কথায় আখি আসছে বলে চলে যায়। তবে আজ সে মনে মনে একটু খুশি হয়। কারণটা ফয়সাল। এই ছেলে হুট করে তার সামনে এসে গল্প জুড়ে দিয়েছে। আখি বেশ বিরক্ত হচ্ছিল, তবুও ভদ্রতার খাতিরে একটু কথা বলছিল। তাতেই মনে হচ্ছিল যেন তার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লোকটা, ঠিক সাদের মতো। তবে সাদের ক্ষেত্রে তার এতটা বিরক্ত বোধ আসেনি। এখন সাদ এসে তাকে ক্লাস করতে পাঠিয়ে দিয়েছে বলেই তার এত আনন্দ। আপনি ওকে পাঠিয়ে দিলেন কেন? আমি কথা বলছিলাম তো ওর সাথে। আমার সামনে দাঁড়িয়ে প্রেমমূলক কথা বলবেন? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। সামনে তো আপনি এসে দাঁড়িয়েছেন, আপনি সবটাই জানেন, তাও কেন এমনটা করছেন? এমনটা করছি মানে? কি করেছি আমি? আর সবটা কি জানি? ভালো আপনি ওকে বাসেন, আখি নয়। আর আখির বিয়ে তার সাথে হবে যাকে আখি নিজে ভালোবাসবে। আপনি জোর করে ওকে পেতে চাইলেই তো পাবেন না। আপনার কথার মাথাটা ঠিক আমি বুঝলাম না। এখানে জোর করার প্রশ্নটা আসছে কেন? আর আমি আখিকে বিয়ে করব আঙ্কেলের সম্মতি নিয়েই, আর সেটা খুব শীঘ্রই। আপনার আঙ্কেল আগে বড় মেয়ের বিয়ে দিক, তারপর না হয় ছোট মেয়ের কথা ভাববেন। বুঝলাম না ঠিক। আপনি বড্ড কম বোঝেন, ঠিক আখির মতোই। মাথা মোটা মেয়েটা বোঝেইনি আপনি এখানে তার জন্য এসেছেন। তাহলে আপনি দায়িত্ব নিয়ে ওকে বুঝিয়ে দিন। সাদ কেমন করে যেন হাসে ফয়সালের কথায়। ঠোঁটের কোণে হাসির রেশ নিয়েই বলে,
আমি দায়িত্ব নিতে গেলে ব্যাপারটা তখন অন্যদিকে চলে যাবে মিস্টার, তখন আপনি কষ্ট পাবেন। কি দরকার এসবের? মানে? আবার মানে মানে করছেন। আপনাদের এইসব মানের উত্তর দিতে গেলে কোনোদিন না আমি নিজেই সব ভুলে যাই। যাই হোক, আপনার ওই ছোট্ট মাথায় আপনি শুধু ডাক্তারিটাই রাখুন, অন্য কিছু ভাবতে গেলে সমস্যা হয়ে যাবে। আসি। বলেই সাদ সেখান থেকে চলে যায়। ফয়জাল তখনও ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে সেখানে, বোঝার চেষ্টা করে সাদের কথার মানে, কিন্তু সে কিছুই বোঝে না। অতঃপর ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সেও চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। মাঝে পেরিয়েছে 3টি দিন। সামির গত রাতেই বাড়িতে ফিরেছে, আর যে জন্যে সে নিউ ইয়র্ক গিয়েছিল সেটাও সফল হয়েছে। মিস্টার চক্রবর্তী অবশ্য অনেক চেষ্টা করেছিলেন ডিলটা নিজের কাছে রাখার, কিন্তু তিনি সফল হননি। তাই নিয়ে চৌধুরী বাড়িতে খুশির রেশ যেন হামাগুড়ি দিচ্ছে। সকাল সকাল চৌধুরী বাড়িতে হাজির হয়েছে সাদের 2 ফুপি, ফুপা ও তাদের ছেলে মেয়ে। আজ তারা খান বাড়িতে যাবে বিয়ের দিন ঠিক করতে। যথারীতি তারা বিকেলের পরেই বেরিয়ে পড়লেন খান বাড়ির উদ্দেশ্যে। রুবাইয়া বেগম নাস্তা বানাচ্ছেন, ওনার 2 ভাবিও এসেছেন আজ, তবে ওনাদের ছেলে মেয়েদের কেউ আজ আসেনি। শিমু সবাইকে হাতে হাতে এটা ওটা গুছিয়ে দিচ্ছে। আখি সাজির ঘরে বসে আলোচনা করছে বিয়েটা কখন হলে সবার সুবিধে হবে। যদিও তারা জানে বড়রা তাদের কথা শুনবে না, তবুও ওদের যদি জিজ্ঞাসা করা হয় তখন বলবে। চৌধুরী বাড়ির সবাইকে জুবায়ের খান, ওসমান গনি আর আরিফ গনি মিলে বসতে দিলেন। গল্প জুড়ে দিলেন সবার সাথে। ওনাদের কথার মাঝেই রুবাইয়া বেগম সবার জন্য নাস্তা দিলেন। সবাই এটা ওটা মুখে দিচ্ছে আর কথা বলছে। একটা পর্যায়ে আখি সাজিকে সাজিয়ে নিচে নিয়ে আসে। আখির তনুতে সাদের দেওয়া সেই সাদা কামিজটি। সাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে, মুখ দিয়ে অস্পষ্টভাবে আওড়ায়, লুকিং লাইক আ হোয়াইট স্নো। আখি সাজিকে সবার মাঝে বসায় আর কানে কানে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই আপু, তোর বিয়ে অলরেডি হয়ে গেছে। ভাগ্যক্রমে বাসরটা হয়নি, নইলে শোনা যেত অফিসিয়াল বিয়ের আগেই তুই প্রেগনেন্ট। বলেই আখি ফিক করে হেসে ফেলে। সাজি গরম চোখে তাকায় আখির দিকে। আখি ভয় পেয়েছে এমন একটা ভাব করে বলে। আজাদ চৌধুরী সাজির কথায় হাত বুলিয়ে বলেন, তাহলে বিয়ের দিনটা ঠিক করা যায়, কি বলেন? জুবায়ের খান বললেন, এটা তো উত্তম প্রস্তাব, তবে আপনার বোন আপনাকে এই ব্যাপারে কিছু বলতে চায়? জুবায়ের খান ওনার বোনের পানে চেয়ে বললেন, বিয়েটা যদি গ্রামের বাড়িতে হতো, না মানে বিয়েটা যদি আমাদের বাড়িতে, তোমার আর আমার বাড়িতে হতো, তাহলে কেমন হতো ভাইজান? জান্নাতুল বেগমের কথাটা শোনা মাত্রই জুবায়ের খানের মুখটা কেমন কালো হয়ে আসে। চোখে হানা দেয় পূর্বেরকার ঘটে যাওয়া সমস্ত ঘটনা, সমস্ত স্মৃতি। জান্নাতুল বেগম ঠিক খেয়াল করলেন ওনার ভাইজানের কালো মুখ। আকি লাফিয়ে উঠে বলে, ওয়াও, গ্রামের বাড়িতে বিয়ে হবে! ইয়াহু! কতদিন গ্রামে যাইনি, মামার বাড়ি যাইনি, আর নিজের বাড়িটাও তো দেখিনি। এবার সব আশা পূরণ হবে। আখির চোখে মুখে স্পষ্ট খুশির রেশ। সাদ সেদিকে চেয়ে থাকে অপলক। মেয়েটার হাসি মুখও তাকে বারবার টানে, বাধ্য করে অবাধ্য হতে। কিন্তু সাদ তো এমন নয়, তার ব্যক্তিত্ব আলাদা, তাই তাকে তার মতো করেই চলতে হবে। কিন্তু আখির মুখের হাসিটা বেশিক্ষণ থাকে না। জুবায়ের খানের কথায় তার মনের আশাটা অচিরেই ভেঙে পড়ে। বলেই জুবায়ের খান উঠে দাঁড়ালেন। একটু আসছি বলে নিজের রুমের দিকে পা বাড়ালেন। ওনার যাওয়ার পানে চেয়ে রইলেন উপস্থিত সবাই একে অপরের মুখ চাওয়াচাই করলেন। সাদ আখির মুখের দিকে তাকালো। এতক্ষণে যে হাসি ঝিকমিক করছিল সেখানে, মুহূর্তেই সেখানে কালো মেঘ হানা দেয়। হয়তো বৃষ্টির ফোঁটা চোখ দিয়ে গড়িয়ে পড়বে, কিন্তু না, তেমনটা হয় না। সাদ সোফা ছেড়ে উঠতে যাবে তার আগে জান্নাতুল বেগম বললেন, আমি ভাইজানের সাথে কথা বলে দেখছি। উনি চলে যায় জুবায়ের খানের রুমের দিকে। ওনার পিছু পিছু রুবাইয়া বেগম এবং আজাদ চৌধুরীও যান। কাবেরী বেগম ওনাদের যাওয়া দেখে ভেঙচি কেটে বলেন, ঢং দেখে আর বাঁচি না। জুবায়ের খান নিচের রুমে দাঁড়িয়ে আছেন। আখির চোখের উৎফুল্লতা তিনিও দেখেছেন, কিন্তু তিনি গ্রামে যেতে চান না, হতে চান না কারো মুখোমুখি। ভাইজান আসবো? জুবায়ের খান দেখেন ওনার বোনের পাশাপাশি বোন জামাই আর নিজের স্ত্রীও এসেছেন। সবাই ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো। জুবায়ের খান ওনাদের বেডের উপর বসতে বললে কেউ বসলেন না। তখন রুমে আরেকজনও প্রবেশ করলো, তবে সে অনুমতি নিল না, আর না অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো। জুবায়ের খান সাদকে এখানে আশা করেননি। এ কি সাদ, তুমি এখানে? আসলে আব্বু, আমার মনে হলো আমার এখানে আসা প্রয়োজন, তাই আসলাম।
আজাদ চৌধুরী জুবায়ের খানের পানে চাইলেন, তিনি নির্লিপ্ত। যেটা দেখে উনি ভাবলেন সাদের এখানে আসায় কোনো সমস্যা নেই, তাই তিনি চুপ করে গেলেন। ভাইজান, আমার ইচ্ছা গ্রামে বিয়েটা হোক। ওখানে আমাদের কত স্মৃতি পড়ে আছে, কয়দিন ওই বাড়িতে যাইনি। কিন্তু মিস্টার খান। উফ সাদ। 1 মিনিট আব্বু, আমাকে কথা বলতে দাও। অতঃপর সে জুবায়ের খানের দিকে ফিরে বলে, কেন আপনি গ্রামে যেতে চান না? সকলের ভয়ে? কিন্তু সেটা তো 30 বছর আগের ঘটনা। সে নিয়ে কি আদৌ কেউ বসে থাকবেন নাকি মনে রাখবেন? মানছি আমার আম্মুর ভুল হয়েছে, কিন্তু তার ইচ্ছেটা কি আপনি পূরণ করবেন না? জুবায়ের খান তখনও নির্লিপ্ত। রুবাইয়া বেগম বুঝলেন স্বামীর মনের অবস্থা। মানুষের ভয়ে এই শহরে আটকে থাকবেন? থাক সাদ, ভাইজান যখন চাইছেন না, তখন আর এই বিষয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আমরা বরং বিয়ের দিনটা ঠিক করে ফেলি। চলো ভাইজান, বাইরে চলো। কিন্তু সাদের খুব রাগ হলো। কবে একটা ঘটে যাওয়া ব্যাপার নিয়ে এখনো এভাবে মন জোর করে নিয়ে বসে থাকাটা তার ঠিক পছন্দ হলো না। আপনি এমনটা কেন করছেন মিস্টার খান? সাদ, উনি তোর মামা হন, এভাবে কেন ডাকছিস? সাদ জান্নাতুল বেগমের কথার কোনো প্রত্যুত্তর করে না, বরং জুবায়ের খানকে আবার প্রশ্ন করে, বলুন কেন করছেন এমনটা? এত সমাজের ভয় কেন? কোন সমাজের কথা ভাবছেন আপনি? যারা আপনাকে কটু কথা শোনাতে চাইবে তাদের কথা? শুনুন মিস্টার খান, আপনি বিপদে পড়লে কিন্তু কেউ দেখবে না, বরং আপনার আপনজনরাই আপনার পাশে থাকবে। বোঝার চেষ্টা করুন একটু। এভাবে চুপ থাকবেন না, উত্তর দিন, কিসের জন্য এমনটা করছেন? সাদ তুমি বাইরে যাও, আমরা কথা বলছি তো। কিন্তু আব্বু। সাদ লিভ। ওকে, আমি চলে যাব, তবে কারণটা জেনেই যাব। জুবায়ের খান এবার আর চুপ রইলেন না। তিনি অনেকদিন আগেই বুঝেছেন এই ছেলে ঘাটতেরা। তিনি নিজে স্ত্রীর পানে চেয়ে বললেন। সবার দৃষ্টি এবার গিয়ে নিবদ্ধ হয় রুবাইয়া বেগমের পানে। স্বামীর অনুমতি নিয়ে তিনি বলতে শুরু করেন, সালটা 2013। আখির বয়স তখন 9। সে সবে ক্লাস 4-এ উঠেছে। একদিন খুব বায়না ধরলো মামার বাড়ি যাবে। তখন আমার ভাইজানরা সবাই গ্রামে থাকতেন। সাজিয়া রাখি হওয়ার পর ওদের আমি মাধবপুর যেতে দিতাম না, কারণ উনি চাইতেন না বাচ্চাগুলো সব জেনে যায় আর তাদের মনে নানা রকম প্রশ্ন আসতে থাকে সেই ভয়ে। কিন্তু সেবার আর আখিরকে আটকানো গেল না। সে 2 দিন ধরে মামার বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করেছে, এমনকি জ্বর পর্যন্ত বাঁধিয়েছে। সে তো বাচ্চা ছিল, কি বোঝে এসবে? তার একটাই কথা, মামার এখানে আসতে পারলে তারা কেন মামার বাড়িতে যেতে পারবে না? সবাই গরমের ছুটিতে মামার বাড়ি যায়, কত আনন্দ করে। সে আর তার আপু কেন এসব করবে না? সাজি ছোট থেকে একটু বুঝদার, তাকে বললে সে অনেক কিছু বুঝতো। কিন্তু আখিটা তেমন নয়। সে নিজের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিত। তবে তার নিজের ইচ্ছাগুলো বরাবর অন্যদের ইচ্ছায় পরিণত হতো। যেমন সাজি সবসময় ইচ্ছে হতো মামার বাড়ি যাওয়ার, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারতো না। তবে আখি ঠিক বুঝতো সাজির মনের কথা, তাই তো বারবার বায়না ধরতো। এমনই এক সময় উনি আখি আর সাজিকে মাধবপুরে পাঠিয়ে দিলেন, আর আমার ভাইজানদেরকে বলে দিয়েছিলেন জানোর ব্যাপারে ওরা যেন কাউকে জানতে না পারে। আসিফ আর রুমি বড় হয় তারা একটু একটু জানতো, কারণ তো হলো গ্রামের লোক, তাদের জন্যই ওরা জানতে পেরেছেন। তবে তারা কখনো আখি বা সাজিকে কেউ কিছু বলেনি। এইটুকু বলেই রুবাইয়া বেগম থামলেন। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে পরের কথাগুলো শোনার জন্য। তবে সাদের চোখে মুখে কৌতূহল। রুবাইয়া বেগম আবার বলতে শুরু করলেন, গ্রামের নতুন চেয়ারম্যানের নাতি রক্তিম, তার বয়স তখন কত ছিল? ওই 13 হবে। একদিন আখি কাউকে কিছু না বলেই মামার বাড়ির পাশটা একটু ঘুরে বেড়াচ্ছিল। তখন তার পিছনে রক্তিম। পেছন থেকে সে আখির বেনি করা চুলগুলো টেনে ধরলো। আখি শব্দে পিছনে ঘুরে বলল, কে তুমি? আমার চুল কেন ধরেছো? ছাড়ো বলছি, লাগছে তো আমার। রক্তিম কেমন করে যেন একটু হাসে। আখির যেটা পছন্দ হয় না, বাচ্চা বয়স হলেও ভালো, মন্দ বোঝার বয়স তার কিছুটা হলেও হয়েছে। আখি জোর করে তার হাত ছাড়িয়ে নেয়। এরপর থেকে আমার চুল ধরলে তোমাকে আস্ত রাখবো না আমি। তাহলে কি অন্য কিছু ধরবো সুন্দরী? আখি রক্তিমের ইঙ্গিত বুঝতে কিছুটা সময় নেয়। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই সেখানে। সে কিছুটা ভয় পেয়ে যায়। কথার মানে যখন বোঝে তখন কেঁপে ওঠে। রক্তিমের হাঁটু বরাবর একটা লাথি মারে। তারপর দৌড়াতে গেলেই জিহান তাকে ধরে ফেলে, জড়িয়ে নিতে চায় নিজের বাহুতে, কিন্তু পারে না। আখি হালকা পাতলা ছেলেটাকে এইটুকু বয়সেই কয়েক ঘা চালিয়ে দেয়। ব্যথায় রক্তিম মাটিতে বসে পড়ে। সেই ফাঁকে পালিয়ে যায় আখি। বলেই থামে রুবাইয়া বেগম। চেয়ারম্যানের নাম কি? আব্বাস ফারুক। ওই লোকটা? তাই ভাবি এই বাচ্চা বয়সেই কেন কারোর চোখচোকানি থাকবে? ওর গোটা পরিবারই তো নষ্ট চরিত্রের।
নাতিটাকেও সেরকম বানিয়ে দিয়েছে, ছি। তারপরে কি হলো? সাদের কথায় রুবাইয়া বেগম সহ সবাই সেদিকে তাকালেন। তারপরে কি হলো? এর জন্য নিশ্চয়ই আপনারা গ্রামে যাওয়া বন্ধ করবেন না? তারপরে ওই আব্বাস ফারুক লোক লাগিয়ে আখিকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। সৃষ্টিকর্তা সহায় ছিলেন বলেই ওনারা সফল হতে পারেননি, নইলে যে আমার মেয়েটার কি হতো। কিন্তু ওনারা আমাদেরকে হুমকি দিয়েছিলেন আমার মেয়েকে ছাড়বেন না। একটা লোক আখিকে কিডন্যাপ করতে চেয়েছিল, আর আপনারা চুপ থাকলেন, কোনো স্টেপ নিলেন না, মুখ বুজে চলে আসলেন। আর আপনি মিস্টার খান, আপনি না একজন আইনজীবী, আপনি কিভাবে ন্যায় বিচার না করে থাকলেন? তোমার মামা তখনও প্র্যাকটিস করছিলেন, আর অতটাও পাওয়ার ছিল না। আর আমরা চেষ্টা করছিলাম ন্যায় বিচারের, মামলা করেছিলাম ওনাদের নামে, কিন্তু ওনারা জিতে গেছিলেন। ওনাদের রাজনৈতিক ক্ষমতা ওনাদের নোংরা কাজকে ঢেকে দিয়েছিল। তারপর থেকে আখিয়া সাজি কাউকেই আর মাধবপুরে যেতে দেওয়া হয় না। তারপরে ভাইজানরাও শহরে শিফট করলো, গ্রামে যাওয়াই বন্ধ হলো পুরোপুরি। রুবাইয়া বেগমের কথা শেষে সবাই অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছেন, কিন্তু সাদের চোখে মুখে রাগ স্পষ্ট। বিয়েটা গ্রামেই হবে। সাদ, শুনলি না রুবা কি বলল? তাও কেন জেদ ধরছিস? মেয়েটার যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, আমি আছি। আমি আছি কথাটা বেশ জোর দিয়ে বলল সাদ। জান্নাতুল বেগম আর কিছু বলতে পারলেন না। সাদ এবার জুবায়ের খানকে বললেন, বিপদ যে কোনো জায়গায় আসতে পারে মিস্টার খান, ওনারা চাইলে শহরে এসেও আখির ক্ষতি করতে পারে, আর ওখানে তো আমরা সবাই থাকবোই। আখি সে বাচ্চাটি আর নেই, সে বড় হয়েছে, তাই ওকে বোঝানো হলে সে সেখানে সেভাবেই চলবে। একটা ভয় নিয়ে তো আর সারা জীবন কাটাতে পারে না, তাই না? তাহলে তো ভয় আরো পেয়ে বসবে। সাদের কথাটা জুবায়ের খান মন দিয়ে শুনলেন, আজ বুঝলেনও। ওনার মন যেতে না চাইলেও চোখের সামনে ভেসে উঠল আখির হাস্যোজ্জ্বল মুখটা, যাতে কিছুটা দমে গেলেন জুবায়ের খান। সাদ হাসে জুবায়ের খানের কথায়, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, গুড, তাহলে চলুন বিয়ের তারিখ ঠিক করে নেওয়া যাক। ড্রয়িং রুম জুড়ে পিন পতন নীরবতা। আখি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সে জানে তার আব্বু কেন সেখানে যেতে চাইছে না। কারণটা সে, যদিও আরেকটা কারণ ছিল, কিন্তু সেটা তো অনেকটাই সমাধান হয়ে গেছে। তাই এখন না যাওয়ার জন্য সেই একমাত্র কারণ, এটা ভেবেই আখির মনটা খারাপ হয়ে গেল। তার জন্যই তো ফুপির আশাটা পূরণ হবে না, সবার মন খারাপ হবে, এমনকি তার আপুরও। আখি মনে মনে কিছু ভেবে নেয়, ভাবে তার আব্বু বাইরে এলে সে ওনাকে কথাকে বলবে। সামিরা সাজি একে অপরের মুখ চাওয়াচাই করছে। তাদের বিয়েতে নানান বাধা একটার পর একটা লেগেই আছে। ওদিকে সাদ সবাইকে ড্রয়িং রুমে আসতে বললে জুবায়ের খান তাকে থামিয়ে দেন, বলেন, সেসব চিন্তা আমার, আপনি শুধু এক্সামের পরেই বিয়ে ঠিক করুন। চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে বাড়িটির অবস্থা দেখে আসব, আর সেই মতো লোক কাজে লাগিয়ে দেব। 1 মাস সময়টা তো কম নয়, বেশি মানুষ কাজ করলে কাজ তাড়াতাড়ি শেষ হবে। জুবায়ের খান কিছুক্ষণ সাদের দিকে তাকিয়ে রইলেন, পদে পদে অবাকও হচ্ছেন তার কাজে। ভাবলেন সেই আগের আয়ান আর এই আয়ানের মধ্যে কোনো মিল নেই। যদিও দোষটা সাদের ছিল না, কিছুটা ভুল বোঝাবুঝি আর কিছুটা দোষ তো জুবায়ের খানেরও ছিল, কিন্তু তিনি তো বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন সব বড়লোক বিজনেসম্যান সমান, তাদের চরিত্রও সমান। তাও সাদ মানুষ হিসাবে ভালো হলেও রকচটা বড্ড, নিজের কাজ ঠিকই হাসিল করেই ছাড়ে। এই যেমন সব কথার মধ্যে কেমন ঢুকে যায়। ওনাকে তো কোনো কিছুতেই না করার সুযোগ দেন না, আর এটাই ওনার অপছন্দের। জুবায়ের খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিসের কষ্ট? একাধারে ভাই, অপরদিকে বোন, আমি তো দুজনের জন্যই সব করছি, এখানে কষ্টের কিচ্ছু নেই। তাছাড়া বিয়েটা শুধু সেখানে হবে, রিসেপশন শহরেই করব, নইলে এত মানুষ তো ওখানে যাওয়া পসিবল না। সাদ আসছি বলে বাইরে চলে গেল। যাওয়ার পানে ভ্রু কুচকে তাকিয়ে রইলেন জুবায়ের খান। ভাইজান চলো। জান্নাতুল বেগমের কথায় জুবায়ের খানের টনক নড়ে। সাদ বাইরে আসতেই সামির বসা থেকে উঠে তার কাছে গেল। কি হলো ভাইয়া, মামা? সাদের পানে সবাই তাকিয়ে, সে কিছু বলবে তার আগেই জুবায়ের খান সহ বাকিরা বাইরে বেরিয়ে আসলেন। আজাদ চৌধুরী আর জান্নাতুল বেগম সোফায় গিয়ে বসলেন। আখি জুবায়ের খানকে দেখা মাত্রই ওনার কাছে গেল, দীর কণ্ঠে বলল, আব্বু, তুমি যদি আমার জন্য গ্রামে যেতে না চাও তাহলে আমি বলবো আমি না হয় বিয়েতেই যাব না। তাও তুমি সবার ইচ্ছেকে প্রাধান্য দাও আব্বু। ধীর কণ্ঠে কথা বলাটা কারো কানে না গেলেও সামির আর সাদ ঠিকই শুনতে পায়। সামির অবাক হয় আখির কথাটা শুনে। সে নিজের ভাইয়ার পানে তাকায়, দেখে সাদ কেমন শান্ত ও গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আখির দিকে। এটা কি হলো ভাইয়া?
আখি তো সাত চোখের ইশারায় সামিরকে থামিয়ে দেয়। মনে মনে ভাবে এই মেয়েটা এত মাথা মোটা কেন, সবসময় বেশি বোঝে। মহান ময়ূষী মহিলা। জুবের খান আখির পানে ফিরে বলেই তিনি সোফায় গিয়ে বসেন। ছোটরা সবাই দাঁড়িয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে বিয়েটা আসলে কোথায় হবে সেটা নিয়ে। আখির মুখে এখনো কাল বৈশাখী মেঘের ন্যায় আধার, মনের মধ্যে নানান ভাবনা ভাবছে। তার আব্বু তাকে বললেন, তার কোনো প্রয়োজন নেই। মানেটা কি? তাহলে কি বিয়েটা এখানেই হবে? আব্বু কি যেতে রাজি হয়নি? সে সাদের পানে তাকিয়ে আছে। সাদ কেমন শান্ত, গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। সাদের এমন চাহনিতে আখি বোঝে তার আব্বু রাজি না, কিন্তু জুবের খানের কথা সে সহ সবার মাঝে উৎফুল্লতা নিয়ে আসে।